বোম পড়ছে আপনার কাতারে, কিন্তু এটার সংকটটা তৈরি হবে আমার রান্না করে। সারা বিশ্বে 205টা স্বীকৃতি দেশ, তার মধ্যে তারা 5টা দেশকে ছাড় দিয়েছে। এই সুযোগে আগে যে হিলিয়ামটা আমরা সাপোজ 1 লিটার যদি 5,000 টাকা বেশি, এখন এটা 50,000 টাকা বেচলো মানুষ নিব, কারণ এটা তো তেলের গাড়ি না যে গাড়িটা না চললেও চলবে, মানুষের জীবনের উপরে এটা হানি দিবে। বাংলাদেশে যে পরিমাণ হিলিয়াম আছে এটা তো চলবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো প্যানিক। ডিজেলটা সরকার নিজের গায়ে পরে দিচ্ছে এই জন্য যে ডিজেলতে বাস চলে, ট্রাক চলে, আর একটা বাসে তেল দিলে 70 জন মানুষ আরামে চলতে পারবো। সারা বিশ্বের যে কোনো দেশে কোনো একটা অস্থিরতা অথবা একটা যুদ্ধ ভাব হলে আমরা দেখি যে বাংলাদেশে এটা প্রভাব পড়ে। মানে এটা অনেকে বলছে ইচ্ছাকৃত, অনেকে বলছে উদ্দেশ্য প্রণোদিত, আবার অনেকে বলছে যে না প্রভাব ঠিক আছে। কিন্তু যুদ্ধের কারণে আইসিইউতে অথবা রুগীদের এমআরআই করতে যে হিলিয়াম লাগে এটারও প্রভাব, অর্থাৎ বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রেও এটার একটা প্রভাব পড়ে। আমরা এতদিন জ্বালানির কথা শুনে আসছি, এই বিষয়ে আপনার আসলে কি স্টাডি আছে? যতটুকু স্টাডি আমার আছে যে বাংলাদেশের প্রায় 95% তেল এবং তরল গ্যাস যেটা আমরা এলএনজি বলি, এটা আনে হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য থেকে 95%। আর এই সারা বিশ্বের 20% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। এখন ধরেন কাতারের যে এলএনজি লিকুইড ন্যাচারাল গ্যাস যেটা, এটার মানে যেটাকে আমরা বলি যে ওই এলএনজি মানে তৈরি করতে গিয়ে একটা উপাদান তৈরি হচ্ছে হিলিয়াম। অর্থাৎ কাতারের এলএনজির একটি সংরক্ষিত উপাদান হচ্ছে হিলিয়াম। এই হিলিয়াম হচ্ছে এমআরআই এবং আমাদের চিকিৎসা ক্ষেত্রে আরও কিছু কিছু জায়গায় এটা ইউজ হয়। আপনার শুধু হিলিয়াম না, এক্সট্রা যে কার্বন, এটাও আপনার বিভিন্ন দেশ থেকে আপনার সংগ্রহ করতে হয়। অর্থাৎ সারা বিশ্বে, বিশেষ করে যদি মধ্যপ্রাচ্যে কোনো অঘটন ঘটে, অর্থাৎ ইরান, ইসরায়েল, সৌদি আরব, কাতার, এইসব দেশে একটা যুদ্ধের ঘটনা ঘটলে বাংলাদেশ এটা দ্রুত প্রভাব পড়ে। এটার কারণ হচ্ছে হরমুজ প্রণালীটা যদি ইরান বন্ধ রাখে, বিশ্বের 20% তেলের চাহিদা বেড়ে যাচ্ছে। আমি আজকেও প্র্যাকটিক্যালি 2-3টা ফিলিং স্টেশনে গিয়েছিলাম কথা বলতে, যে বাংলাদেশে হঠাৎ করে যে আপনার তেলের ক্রাইসিসটা হয়েছে, এটা আসলে কতটুকু যৌক্তিক। আমরা তো দেখতেছি কিছুক্ষণ পর ইরান ডিক্লেয়ার দিচ্ছে যে বাংলাদেশে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য ওপেন, বাংলাদেশের জাহাজ ওপেন, পাকিস্তানের জাহাজ ওপেন, রাশিয়ার জাহাজ ওপেন, চীনের জাহাজ ওপেন এবং ভারতের 5টা জাহাজ ওপেন। তারা লিখিত আকারে এটা জানাই দিচ্ছে। আমাদের দেশে তো এটা আসলে প্রভাব পড়ার কোনো কথা না। ফিলিং স্টেশনের যারা কর্মচারী তারা আমাকে জানালো যে এটা সত্য, এবং আমরাও সরকার থেকে কিন্তু তেলও পাচ্ছি, এটাও সত্য। কিন্তু মানুষ আতঙ্কে এখন তেলের মজুরটা ডাবল করে ফেলতেছে। অর্থাৎ ধরেন আমার গ্রাহকরা তেলের মজুর ডাবল করতেছে। হুন্ডাই তেল ভরে নিচ্ছে, তারা ভরে নিয়ে আবার বাড়িতে নিয়ে তারা তেল খুলে আলাদা কোনো ড্রাম অথবা গ্যালনের সংরক্ষণ করে রেখে দিয়ে আবার আসছে তেল নিতে। অর্থাৎ আমার যদি আগে এই ফিলিং স্টেশনে চাহিদা থাকতো, সাপোজ যে আমার এখানে চাহিদা আছে 5,000 লিটার, আমাকে সরকার হয়তো এখন দিচ্ছে 4,500 লিটার, 5,000 লিটার দিচ্ছে না, একটু কমায় দিচ্ছে, কিন্তু 4,500 লিটার তো হয়ে যেত। কিন্তু এখন আমার 4,500 লিটারের জায়গায় 5,000 লিটারের চাহিদা যেখানে 10,000 লিটার চাহিদা হয়ে গেছে, কারণ গ্রাহকরা ডাবল চাহিদা হয়ে গেছে। এই 10,000-এর চাহিদার জায়গায় আমি তেল পাচ্ছি 4,500 লিটার, যার কারণে এই ক্রাইসিস তৈরি হচ্ছে। আসলে ওরকম কোনো ক্রাইসিস না। বাংলাদেশের আমরা আজকে যেটা পরিসংখ্যান দেখলাম, 30 দিনের তেল মজুদ এখন আছে। প্লাস যেহেতু হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজের কোনো সমস্যা নাই, তাহলে তো আমাদের এই তেল সংকটের কোনো কারণই নাই। কিন্তু বাংলাদেশের মানুষ আতঙ্কে এখন বেশি বেশি তেল স্টোরেজ করার কারণেই এই আতঙ্কটা আসলে একটা তৈরি হয়েছে, এটা প্যানিক তৈরি হওয়া। আমার মনে হচ্ছে যে মানুষের ভিতর যদি এই প্যানিকটা কমে যায়, তাহলে বাংলাদেশের তেল সংকটের যে জায়গাটা। এবং আরও দ্বিতীয় বিষয়, আজকে দেখলাম একটা ফিলিং স্টেশনে লেখা আছে অকটেন নাই। আবার যখন অকটেন আসবে আপনাদেরকে জানানো হবে। আবার ডিজেল আছে, ডিজেল অ্যাভেলেবেল আছে। তখন আমার যেটা কথা বললাম যে ডিজেল পাওয়া যাচ্ছে, অকটেন পাওয়া যাচ্ছে না। ইরান থেকে তো আমাদের ডিজেলও আসে, মানে ইরান থেকে শুধু আমাদের অকটেন আসে না, ডিজেলও আসে। দুইটাই তো মধ্যপ্রাচ্য থেকে আসে। তাহলে ডিজেল দিচ্ছেন, অকটেন দিচ্ছেন না কেন? তখন সে বললো যে ভাই, ডিজেলটা সরকার নিজের গায়ে পরে দিচ্ছে এই জন্য যে ডিজেলতে বাস চলে, ট্রাক চলে, আর একটা বাসে তেল দিলে 70 জন মানুষ আরামে চলতে পারবো। কিন্তু অকটেনটা চলে একটা প্রাইভেট কার, একটা প্রাইভেট কারে তেল দিলে 1 বা 2 জন মানুষ আরামে চলতে পারবো। তো সরকার বৃহত্তর মানুষের কল্যাণের স্বার্থে ডিজেলের তারা ফ্লোটা ঠিক রাখছে, বাট অকটেনের যে ফ্লো, এই ফ্লোটাকে সরকার একটু চাপ দিয়ে ধরছে। যেখানে আগে 5,000 লিটার তেল দিত, এখন আমাদের সেখানে 4,500 লিটার তেল দেয়।
যাতে হঠাৎ করে একটা ক্রাইসিস তৈরি না হয়। এটা সরকারের একটা কৌশল। হয়তো বা 30 দিনের যে মজুরটা আছে সরকার চাচ্ছে যে এটা যাতে অন্তত 40 দিন চলে, এর মধ্যে যাতে আবার পুনরায় এটাকে রিফিলিং করতে পারে, এটা সরকারের একটা টার্গেট। কিন্তু মানুষের প্যানিকের কারণে আমাদের দেখলাম যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, দীর্ঘ লাইন দিচ্ছে। এটা আসলে প্রয়োজন নাই, কারণ সরকারের যে রেশনিং পদ্ধতি বা অন্য যে তাতে আমার মনে হয় যে, এবং আজকে যে হরমুজ প্রণালীতে ডিক্লেয়ার দিয়ে দিল ইরান কিছুক্ষণ আগেই, তাতে এই তেলের ক্রাইসিস বাংলাদেশে থাকবে না, মানুষের প্যানিক হওয়াটা বন্ধ হতে হবে। স্বাস্থ্য খাতে যেটা বললাম, আচ্ছা, স্বাস্থ্য খাতের বিষয়টা হচ্ছে হিলিয়াম, কার্বন, এগুলো স্বাস্থ্য খাতে সরাসরি ইউজ হয়। এই দুইটার সবচেয়ে বড় সাপ্লায়ার হচ্ছে আপনার কুয়েত, কাতার এবং হচ্ছে বাহরাইন। এখন এই কুয়েতের এবং কাতারের এবং বাহরাইনের তিনও জায়গায় হচ্ছে আপনার ইরান সরাসরি তাদের তেল এবং এলএনজি সেক্টরে সরাসরি ব্যালিস্টিক মিসাইল তারা থ্রো করছে, এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং অনেকগুলোর উৎপাদন কাজ প্রায় 70% বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে বাংলাদেশে যে পরিমাণ হিলিয়াম আছে এটা তো চলবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো প্যানিক। আপনার স্বাস্থ্য যারা এরা চিন্তা করলো যে এই সুযোগে একটু দাম বাড়ায়, আমরা একটু দাম ইয়ে করি, অথচ আমি যতটুকু স্টাডি করলাম বাংলাদেশে এখনও প্রায় 3-4 মাসের হিলিয়াম মজুদ আছে। এখন এটা প্যানিক হওয়ার কিছু নাই। কিন্তু ওই যে সুযোগ সন্ধানী আমরা বাংলাদেশি মানুষ, যে যেহেতু একটা যুদ্ধ লাগছে, হিলিয়ামের কারখানা একটু উৎপাদনও বন্ধ আছে, এই সুযোগে আগে যে হিলিয়ামটা আমরা সাপোজ 1 লিটার যদি 5,000 টাকা বেশি, এখন এটা 50,000 টাকা বেচলো মানুষ নিব, কারণ এটা তো আর তেলের গাড়ি না যে গাড়িটা না চললেও চলবে, মানুষের জীবনের উপরে এটা হানি দিবে। তার মানে জীবন বাঁচাইতে গেলে মানুষ 5,000 টাকার হিলিয়াম 50,000 টাকা দিয়ে নিবে। এই হচ্ছে বাংলাদেশির অনেকের ভিতরে একটা কালচার, ডাকাতি কালচার বলবো আমি এটা। বিষয়টা কি এমন কিনা যে যুদ্ধ যদি বাধে তাহলে বাংলাদেশের ব্যবসায়ীর পাশাপাশি গ্রাহকরা বেশি সুবিধা নিচ্ছে বা নেয়? গ্রাহকরা সুবিধা নেয় না, আপনার ব্যবসায়ীরাই সুবিধা নেয়। গ্রাহকরা তো সুবিধা আরও মানে সংকট তৈরি করে, সংকটটা তৈরি করে গ্রাহকরা যদি আপনি ধরেন এই যে বাইক বা এই ইয়াগুলো যদি এরকম উপচে পড়া ভিড় না করতো ফিলিং স্টেশনগুলোতে, তাদের মাথায় যদি থাকতো যে আমার যতটুকু তেল ততটুকু আমি পাচ্ছি, তো আপনার তো হুন্ডা চালাইতে একদিনে তো 20 লিটার তেল লাগে না, 50 লিটার লাগবে না, একদিনে আপনার একটা লোকের হয়তো 1 লিটার তেলই লাগে। কিন্তু সে এখন যে লোকটাকে 100 টাকার তেল নিত, সে এখন 500 টাকার তেল নিচ্ছে, আবার ওই তেলাই না বাড়িতে গ্যালনে ভরতেছে, বইরা মজুদ করে আবার আনতেছে। আমি একজনকে জিজ্ঞেস করছি, সরাসরি গ্যালনে বড় অবস্থায় দেখায়, আমি সে তেল গ্যালনে ভরতেছেন কারণ কি? ভাই যেভাবে যুদ্ধ পাচ্ছে, যদি এই যুদ্ধ 6-7 মাস চলে, এখানে আমি 3-4 মাসের তেল মজুদ করতেছি। এটা তো যৌক্তিক কোনো রিজন না, কারণ না, এটা তো অযৌক্তিক কাজ। বাংলাদেশের মানুষ প্যানিক হয় বেশি, যার কারণে এই যে আপনি বলেন যে হিলিয়াম, কার্বন, শুধু এটা না, এলএনজিতে যেহেতু অ্যাটাক করছে, এলএনজি মানে হচ্ছে আমাদের যেটা এলপিজি গ্যাস ইউজ করি, ওটাকে লিকুইড করি তো আমরা এলপিজি তৈরি করি। তার মানে আঘাত করছে কিন্তু আপনার কাতারের এলএনজিতে, কিন্তু এটার মুদ্রাস্ফীতি কিন্তু আপনার রান্নাঘরে ঢুকে গেছে। যে এলপিজিটা আপনার কাতারে আমরা আগে কিনতাম সাপোজ 1,000 টাকা লিটার, এখন অবশ্যই এটা আমার ঘরে আর 1,000 টাকা লিটার ঢুকবে না, এটা এলপিজিটা অন্তত আপনার ধরে রাখেন 2,000 টাকা লিটার হয়ে যাবে। আলটিমেটলি বুম পড়ছে আপনার কাতারে, কিন্তু এটার সংকটটা তৈরি হবে আমার রান্নাঘরে, কারণ এলপিজিটা না হলে আমার রান্না হচ্ছে না। তার মানে এখানে যে আবার মানুষ প্যানিক হয়ে যায় যে ওই এলপিজি কবে ঠিক হইব না ঠিক হইব না, কিচ্ছু দরকার নেই, এলপিজির বিকল্প সংস্থানও সরকার তৈরি করে ফেলছে। কিন্তু মানুষ প্যানিক হলে আবার কি দেখবেন, এই তেল না কয়েকদিন পরে এলপিজির দাম বেড়ে যাবে, যদি এই টাইপের প্যানিক হয়। বাট আমি মনে করি যুদ্ধ অবস্থায় প্যানিকড না হয়ে মানুষ একটু ধৈর্য ধরলে, যেহেতু ইরান বিশ্বের 205টা দেশের মধ্যে মাত্র 5টা দেশকে ছাড় দিছে, এটা আপনার জন্য একটা সুবিধাজনক অবস্থানে আমরা আছি। সারা বিশ্বের 205টা স্বীকৃতি দেশ, তার মধ্যে তারা 5টা দেশকে ছাড় দিয়েছে, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, বাংলাদেশ। যেহেতু বাংলাদেশ এই তালিকায় আছে, বাংলাদেশের মানুষের উচিত এখন একটু টেনশন ফ্রি থাকা। আচ্ছা, থ্যাংক ইউ।